অটোমানদের ইতিহাস নিয়ে করা আমাদের প্রথম ভিডিওতে আমরা কথা বলেছি তাদের প্রথম যুদ্ধ ব্যাটেল অফ চ্যালডিরান সম্পর্কে, যেটা কিনা ছিল সাফাভিদদের বিরুদ্ধে। যদিও তাদের ইতিহাসের প্রথম 2 দশক অটোমানরা ইউরোপের সম্প্রসারণ নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, চ্যালডিরান তাদের এই অভিযানে যোগ করে নতুন এক মাত্রা। অটোমানরা এবার মুখোমুখি হয় মিশরের মামলুক সুলতানাতের, যা নির্ধারণ করে দেয় মধ্যপ্রাচ্যের আগামী কয়েক শতকের ইতিহাস। সুলতান সেলিম দ্য ফার্স্ট 1514 সালে চ্যালডিরানের যুদ্ধে সাফাভিদ শাহ ইসমাইল দ্য ফার্স্টকে পরাজিত করেন, এমনকি সাফাভিদদের রাজধানী তাবরিজকেও দখল করে নেন। কিন্তু খাদ্য সংকট এবং সেনা বিদ্রোহের আশঙ্কায় শীঘ্রই তিনি শহরটি ছেড়ে দিতে বাধ্য হন। তবুও ইস্টার্ন আনাতোলিয়া, ইরানের উত্তরাংশ এবং ককেশাসের বেশ কিছু অংশ এসে পড়ে অটোমানদের দখলে। যদিও অটোমানদের সাম্রাজ্যের পূর্বাংশ দশকের পর দশক ধরে শত্রুদের আক্রমণ থেকে বেশ সুরক্ষিতই ছিল, তবুও সৃষ্টি হওয়া নতুন নানা প্রতিকূলতা মোকাবেলায় সেলিম বাধ্য হন সীমান্তের প্রতিরক্ষা আরও জোরদার করতে। অটোমান এবং মিশরের মামলুক সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে একটা বাফার হিসেবে রামাজানিড এবং ডুলকানিডদের অবস্থান ছিল। 1515 সালের গ্রীষ্মে সেলিম রামাজানিড এবং ডুলকানিডদেরও অটোমান সাম্রাজ্যের আওতায় নিয়ে আসেন এবং এরই মাধ্যমে সম্পূর্ণ হয় আনাতোলিয়াতে অটোমানদের অভিযান, যার কারণে মামলুকদের সাথে যুদ্ধ হয়ে পড়ে নিশ্চিত। কিন্তু কারা ছিল এই মামলুক? নবম শতকে আব্বাসি খিলাফত কম বয়স্ক বালকদের দাসে পরিণত করার একটা রেওয়াজ শুরু করে, আর এই বালকদের বেশিরভাগই ছিল তুর্কিক নানা ট্রাইব, সিরকাসিয়ান এবং অর্থোডক্স খ্রিস্টিয়ান। এই দাসেরা মিলিটারি ট্রেনিং, কৌশলগত জ্ঞান, ধার্মিক এবং ভাষাগত জ্ঞান এবং বিজ্ঞান চর্চারও সুযোগ পায়। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয় এবং মুসলিম সুলতানদের গার্ড হিসেবে নিযুক্ত করা হয়। এই মামলুকেরাই পরবর্তীতে ক্ষমতা অর্জন করে এবং সেন্ট্রাল এশিয়া, মেসোপটেমিয়া এবং ইন্ডিয়াতে গড়ে তোলে তাদের ডাইনেস্টি। 1260 সালের দিকে মিশরের আইয়ুবিদ সুলতানাতের তুর্কিক মামলুকেরা আইয়ুবিদদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদের নিজস্ব ডাইনেস্টি গড়ে তোলে। 1260 এবং 1323 সালের দিকে মামলুকরা ইউরোপিয়ান ক্রুসেডারদের এবং আইন জালুতের যুদ্ধে মঙ্গল ইলখানেতদের প্রতিরোধ করতে সক্ষম হয়, যার মধ্য দিয়ে মিশর এবং সিরিয়াতে তাদের শাসন প্রতিষ্ঠিত হয়। যদিও 1375-এর দিকে আর্মেনিয়ান সিলিসিয়া তাদের কাছে পরাজিত হয়, তবুও মামলুকদের তুলনায় তুর্কিদ সুলতানাতের প্রভাব বলয় ক্রমাগতই সংকুচিত হয়ে আসছিল। 1382 সালে ক্ষমতা দখল করে নেয় তাকাসিয়ান বুর্জি ডাইনেস্টি। পরবর্তী কয়েক দশকে এই নতুন ডাইনেস্টি রামাজানিড এবং ডুলকানিদদের তাদের কর্তৃত্বের আওতায় নিয়ে আসার মাধ্যমে আনাতোলিয়ায় তাদের অবস্থান শক্ত করে। স্পাইস ট্রেড এবং ধর্মীয় নানা বিষয় নিয়ে দ্বিমত এবং একই সাথে আব্বাসীয় খলিফাদের জিম্মে করে রাখা সত্ত্বেও 1400 এবং 1500 শতাব্দী ধরে অটোমান এবং মামলুকদের মাঝে 1485 থেকে 1491 সালের সীমান্ত সংঘাত ব্যতীত তেমন কোনো দ্বন্দ্বই দেখা যায় না। এই সংক্ষিপ্ত যুদ্ধের অবসান ঘটিয়ে উভয় পক্ষ একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে, তবে এই শান্তি বেশি দিন স্থায়ী হয় না, কারণ সাফাভিদ এবং শিয়া ধর্মের উত্থান এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য শীঘ্রই পরিবর্তন করে দেয়। মামলুকেরা আশা করে সাফাভিদ এবং অটোমানদের বৈরিতা একে অপরকে দুর্বল করে দেবে। তাই 1500 শতকের গোড়ার দিকে শাহ ইসমাইল দ্য ফার্স্ট যখন ইউরোপীয় রাজ্যগুলোতে অটোমান বিরোধী অ্যালায়েন্সের প্রস্তাবের জন্য দূত পাঠায়, তখন মামলুকরা এতে তাদের অনুমতি দেয়। উসমানীয়রা এই ব্যাপারে জানত এবং সাফাভিদ দূতদের ইসমাইলের কাছে ফিরে যেতে না দেওয়ার জন্য মামলুকদের উপর চাপ প্রয়োগ করতে থাকেন। 1514 সালে সাফাভিদরা চালডিরানের যুদ্ধে শোচনীয়ভাবে হারার পর এবং রামাজানিড ও ডুলকাদির অটোমানদের দখলে যাওয়ার পর মামলুক সুলতান আল গাউরির কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে পরবর্তীতে তাদের রাজ্যই অটোমানরা আক্রমণ করবে। তাই তিনি 1516 সালে ইসমাইল দ্য ফার্স্টের কাছ থেকে অটোমান বিরোধী অ্যালায়েন্সের প্রস্তাব গ্রহণ করেন। আল গাউরি কায়রোতে তার উজির তুমান বেকে কায়রোর দায়িত্ব দিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হন, আর এরই মধ্য দিয়ে শুরু হয় অটোমান মামলুক যুদ্ধ। এ সময় অটোমানদের সাথে ইউরোপীয় দেশগুলোর তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, আবার ইসমাইলের কাছেও অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত বাহিনী ছিল না। ফলে সেলিম তার সমস্ত সৈন্য মামলুকদের বিরুদ্ধে একত্রিত করেন
এপ্রিল মাসে অটোমান সুলতান তার উজির সিনান পাশাকে টরাস পর্বতমালার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ গিরিপথগুলো দখল করার জন্য অগ্রণী বাহিনী সমেত প্রেরণ করেন। কিন্তু আল গাউরির অশ্বারোহী বাহিনী ছিল দ্রুততর। তারা আগে আগে পৌঁছে যায় এবং গিরিপথগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে সিনান পাশা বাধ্য হন সেলিমের জন্য অপেক্ষা করতে। সেলিম জুলাই মাসে কোনোয়াতে পৌঁছান। তবে এমন সংকীর্ণ গিরিপথে যুদ্ধ করতে অটোমান সুলতান রাজি ছিলেন না। সংগৃহীত অটোমান সূত্রগুলো আরব ও পারস্য সূত্র থেকে কিছুটা ভিন্ন। তাদের দাবি, ইসমাইল মামলুকদের সাহায্য করার জন্য একটি সেনাবাহিনী পাঠিয়েছিলেন, কিন্তু এই বাহিনী পূর্ব আনাতোলিয়ার কোথাও অটোমানদের দ্বারা পরাজিত হয়। এদিকে সেলিম টরাস পর্বতমালা এড়িয়ে মালাটিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। একই সময়ে আল গাউরিও সম্ভাব্য বিপদ উপলব্ধি করে তার অবস্থান থেকে সরে আলেপ্পোতে ফিরে যান। সেলিম এখন দক্ষিণের দিকে অগ্রসর হতে শুরু করেন এবং যদিও মামলুকরা শান্তি স্থাপনের চেষ্টা করে, অটোমানরা তা এক প্রকার উপেক্ষাই করে। এমনকি আরব সূত্র অনুসারে মামলুক দূতদের হত্যা পর্যন্ত করা হয়। উভয় পক্ষের সৈন্য সংখ্যা নিয়েও রয়েছে মতভেদ। মামলুকদের 20 থেকে 50 হাজার সৈন্য ছিল, যেখানে সেলিমের সৈন্য সংখ্যা ছিল 30 থেকে 60 হাজারের মধ্যে। মামলুকদের গোলাবারুদ ছিল সীমিত পরিমাণে, আর তাদের কোনো কামানও ছিল না। তবে তাদের ভারী ঘোড়সওয়াররা ছিল সর্বোচ্চ মানের এবং যুদ্ধক্ষেত্রে অপরাজিত। 24 আগস্ট মার্চ দাবিক নামক স্থানে উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হয়। এই যুদ্ধের একাধিক বর্ণনা রয়েছে, আমরা তাদের মধ্যে একটি উপস্থাপন করছি। মামলুক সুলতান তার অশ্বারোহী বাহিনীকে বিপরীত অর্ধচন্দ্রাকারে স্থাপন করেন এবং দ্বিতীয় সারিতে রাখেন পদাতিক বাহিনীকে। তিনি নিজে কেন্দ্রে থাকেন। তার ডানে দামেস্কের গভর্নর আর বামে আলেপ্পোর গভর্নর ছিলেন। অন্যদিকে অটোমানরা তাদের অশ্বারোহী বাহিনীকে দুই পাশে স্থাপন করেন। দ্বিতীয় লাইনের ডান দিকে কামান, কেন্দ্রে সুলতান ও তার রক্ষী এবং বাম দিকে থাকে বারুদ অস্ত্রে সজ্জিত জানিসারিরা। তাদের কামানগুলো ছিল পেছনের দিকে। আল গাউরির সেনাবাহিনী তুলনামূলক নমনীয় পজিশনে ছিল এবং এই নমনীয়তা তারা যুদ্ধের শুরুতেই ব্যবহার করে। তাদের আক্রমণ তারা অর্ধচন্দ্রাকারে শুরু করে এবং তাদের বাহিনীর বাম পাশ সামনের দিকে অগ্রসর হয়। এই পদ্ধতি কাজে দেয়, কেননা ডান দিকের অটোমান অশ্বারোহী বাহিনী মামলুক অশ্বারোহীদের আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয়, আর বাম দিকটাও ধীরে ধীরে মামলুক ডান এবং মধ্যভাগের সম্মিলিত চাপে পিছু হটতে শুরু করে। মামলুকরা বাম দিকে তাদের আক্রমণ অব্যাহত রাখে, কিন্তু ডান দিকের অটোমান কামানের আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয়। মামলুকরা তাদের লাইন পরিবর্তন করে অটোমান কেন্দ্রে আক্রমণ করে। স্পষ্টভাবে জানা না গেলেও মনে করা হয় সেলিম সরাসরি কমান্ড গ্রহণ করেন এবং সৈন্য সমেত পেছনে সরে আসেন। এরপর অটোমানরা তাদের কামান ব্যবহার করে শত্রুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করে এবং মামলুক বাহিনী এতে হতবাক হয়ে যায় এবং সাথে সাথেই পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনা চলাকালীন মামলুকদের ডান দিকের বাহিনী অবশেষে অটোমান অশ্বারোহী বাহিনীদেরকে পিছু হটাতে সক্ষম হয়, কিন্তু এর পরপরই অটোমান জানিসারিদের বন্দুকের মুখোমুখি হয় তারা। এরপর আল গাউরি তার বামের বাহিনীকে পেছনে ফিরে ডান দিক থেকে এবং পেছন দিক থেকে অটোমানদের উপর আক্রমণ করার নির্দেশ দিলেও এই আদেশ কোনো কাজে আসে না। পরবর্তী সূত্র মতে মনে করা হয় আলেপ্পোর গভর্নর খুব সম্ভবত তার সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করে, অথবা ধরে নেন তারা যুদ্ধে হেরে গেছে। তিনি তার পদাতিক বাহিনী সমেত যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান। অটোমান অশ্বারোহী বাহিনী মামলুক সেনাবাহিনীর বিশৃঙ্খলার সর্বোচ্চ ব্যবহার করে। আল গাউরি সহ তাদের বেশিরভাগ সৈন্যকে ঘেরাও করা হয় এবং হত্যাও করা হয়। এই যুদ্ধে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়, তবে অটোমানদের হতাহত কমপক্ষে 10,000 ছিল, যেখানে মামলুকদের অভিজাত অশ্বারোহী বাহিনী পুরোটাই শেষ হয়ে যায়। মার্চ দাবিকের কাছে বেশিরভাগ মামলুক সেনা পরাজিত হওয়ায় সেলিমের সিরিয়া জয় ছিল তুলনামূলক সহজ। তবুও তার অবস্থান নিশ্চিত করতে সরবরাহ সংগ্রহ করতে এবং নৌবাহিনীকে সিরিয়ায় অটোমান বাহিনীর সাথে যোগদানের অনুমতি দিতে সময়ের প্রয়োজন ছিল। তাই তিনি গুরুত্বপূর্ণ উপকূলীয় দুর্গগুলো দখল করার উদ্দেশ্যে তার উজির সিনান পাশাকে অগ্রণী বাহিনীর কমান্ডে প্রেরণ করেন। ইতিমধ্যে কায়রোতে তুমান বে সুলতান হন এবং একটি নতুন সেনাবাহিনী নিয়োগ শুরু করেন। তিনি অটোমানদের নিকট আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আগত দূতদের হত্যা করেন।
তুমান বে জানতেন যে অটোমানদের দূরে রাখতে দুর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই তিনি তার একজন অগ্রদূতকে উক্ত অঞ্চলে পাঠান। এবারও সৈন্য সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু অক্টোবরের শেষের দিকে খান ইউনুস নামক স্থানে দুই বাহিনী একে অপরের মুখোমুখি হয়। যুদ্ধ শুরু হয় অটোমান কামানের গোলার মাধ্যমে। মামলুক সেনাপতি আল গাজ্জালি জানতেন যে তার অশ্বারোহী বাহিনী অটোমান বারুদ আর অস্ত্রের বিরুদ্ধে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই তিনি আক্রমণের নির্দেশ দেন। তবে প্রথমবারে তারা শক্তি আক্রমণ করে না, আর প্রাথমিক সংঘর্ষের পর মামলুকরা দক্ষিণে উপত্যকার দিকে পিছু হটে। অটোমান ঘোড়সওয়াররা তাদের অনুসরণ করে এবং দুই অশ্বারোহী ইউনিট কিছু সময়ের জন্য উপত্যকায় একে অপরের সাথে লড়াই করে। অভিজাত মামলুক অশ্বারোহীদের অধিকাংশই মার্স দাবিকের যুদ্ধে মারা যায় এবং নতুন নিয়োগপ্রাপ্তিদের তেমন অভিজ্ঞতাও ছিল না। অবশেষে যখন অটোমান গান পাউডার ইউনিট এসে পৌঁছায়, তখন যুদ্ধে ভারসাম্য অটোমানদের পক্ষে চলে আসে। তারা মামলুক সেনাবাহিনীর দুই পাশে তীব্র গুলি চালায় এবং যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায়। মামলুকরা তাদের ৫,০০০-এর মতো সৈন্য হারায়, যেখানে অটোমানদের হতাহত ছিল খুবই কম। এই পরাজয়ের পর অবশিষ্ট মামলুক বাহিনী কায়রোর নিকট কেন্দ্রীভূত হয়। একই সময়ে অটোমান নৌবাহিনী অবশেষে এসে পৌঁছায় এবং সেলিম মিশরের দিকে যাত্রা শুরু করে। সিনাই মরুভূমির মধ্য দিয়ে যাত্রা কঠিন ছিল, কিন্তু নৌবাহিনী অটোমান সেনাবাহিনীকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে থাকে এবং 1517 সালের জানুয়ারিতে তারা মিশরে প্রবেশ করে। 22 জানুয়ারি কায়রোর উপকণ্ঠে রিদানিয়েহ নামক এক স্থানে সেলিমের সাথে তুমান বের সংঘর্ষ হয়। মামলুকরা সম্প্রতি ভেনিসীয়দের কাছ থেকে 300টির মতো কামান কিনেছিল এবং সেগুলোকে পরীক্ষার ভেতর স্থাপন করা হয়। অন্যদিকে অটোমানরা তাদের কামানগুলো রেখেছিল সৈন্যবাহিনীর পেছনের পাহাড়ে। দুই বাহিনীর কামান যুদ্ধ ছিল খুবই সংক্ষিপ্ত, যেখানে অটোমানরাই জয়লাভ করে, কারণ মামলুকদের তাদের নতুন এই অস্ত্র পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা ছিল না। এরপর অটোমানরা মামলুক অশ্বারোহীদের প্রতিরোধে সৈন্য পাঠায়, যারা পাহাড় এবং কামান দখলের উদ্দেশ্যে সর্বাত্মক আক্রমণ চালায়। তবে মামলুক জানিসারিদের দ্বারা এই আক্রমণ প্রতিহত করা হয়। এই মুহূর্তে সেলিম একটি বিশেষ কৌশল প্রয়োগ করেন, যা মামলুকদের অবাক করে দেয়। তাদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং পালাতে বাধ্য হয়। ফলে অটোমান ভ্যানগার্ড কোনো প্রতিরোধ ছাড়াই কায়রো দখল করে নেয়। কিন্তু এটি ছিল একটি ফাঁদ এবং 26 ফেব্রুয়ারি তুমানবের বাহিনী শহরে প্রবেশ করে এবং একটি ক্ষণস্থায়ী যুদ্ধে অটোমানদের বাহিনীকে ধ্বংস করে দেয়। 27 তারিখ অটোমান সুলতান এই বিষয়টি জানতে পারেন এবং সাথে সাথেই শহরটি পুনরুদ্ধারের জন্য তার জেনিসারিদের পাঠান। স্থানীয় জনগণও তুমানবের সাথে যোগ দেয়। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত শহরের ভেতর লড়াই অব্যাহত থাকে, যেখানে অটোমানরা অবশেষে পুনরায় শহরের নিয়ন্ত্রণ ফিরে পায়। কথিত আছে যে কায়রোর 10 লক্ষাধিক নাগরিককে এ সময় হত্যা করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল অভিজাত সম্প্রদায়ের। তুমান বে আরও কয়েক মাস ধরে তার প্রতিরোধ চালিয়ে যান, কিন্তু মার্চ মাসে তাকে বন্দী করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অবশেষে সিরিয়া এবং মিশরের বিজয় সম্পন্ন হয়। 3 বছরের মধ্যে সেলিম দ্য ফার্স্ট অটোমান সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় দ্বিগুণ করেন। পূর্বে পরিস্থিতি শান্ত হয়ে গেলে অটোমানরা আবারও ইউরোপের দিকে দৃষ্টি দেয়। 1517 সাল নাগাদ অটোমানরা মিশরের মামলুক সাম্রাজ্যকে দখল করার মাধ্যমে মিশর, সিরিয়া, হেজাজ এবং লেভান্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই সময় সাম্রাজ্যের আকার প্রায় দ্বিগুণ হয়ে ওঠে, কিন্তু ওসমানের বংশধর তথা অটোমানরা আরও সম্প্রসারণে আগ্রহী ছিল। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে অটোমানরা মেডিটেরিয়ান সাগরে নৌ আধিপত্যের প্রয়োজনীয়তা অনুভব করে, আর এই আধিপত্য অর্জনের প্রথম পদক্ষেপ ছিল রোডস দখল করা। ফলে নাইটস হসপিটালারদের সাথে অটোমানদের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। অটোমানদের মিশর দখল মেডিটেরিয়ান অববাহিকার পরিস্থিতি অনেকটাই বদলে দেয়, কেননা এতে ইউরোপীয় বণিকদের তাদের স্পাইস ট্রেড রুট হাতছাড়া হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই সময়টি ছিল বেশ তাৎপর্যপূর্ণ, কারণ শেষ আব্বাসীয় খলিফা আল মুয়াত্তাকিল দ্য থার্ডকে অটোমানরা বন্দী করে আর সেলিম দ্য ফার্স্টের কাছে খলিফা উপাধি সমর্পণ করতে বাধ্য করে, যার অর্থ অটোমান সুলতানেরা এখন এককভাবে মুসলিম বিশ্বের উপর সামগ্রিক নেতৃত্বের দাবিদার।
অটোমান সূত্র অনুসারে এ সময় সাফাভিদ শাহ ইসমাইল দ্য ফার্স্ট সেলিমের সাথে শান্তি প্রস্তাবে রাজি হন, যদিও ইরানি সূত্র মতে তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এতটুকু নিশ্চিত যে রাজধানীতে ফিরে যাওয়ার পথে অটোমান সুলতান পূর্ব আনাতোলিয়ায় একটি বিশাল গ্যারিসন রেখে যান। এই সময়কালে অটোমানরা একটা বিশাল নৌবাহিনী গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে, যা ইউরোপীয়দের উন্নত নৌশক্তির বিরুদ্ধে প্রতিরক্ষা এবং একই সাথে নতুন ভূখণ্ড অর্জনে কাজে লাগবে। উত্তর আফ্রিকায় স্পেনের সম্প্রসারণ আরেকটি সুযোগ তৈরি করে, কারণ আলজেরিয়ার আমির 1516 সালে স্প্যানিশদের বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য অটোমান বেসরকারি ওরুজ এবং হাইরেদ্দিনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন, যারা কিনা পরবর্তীতে বারবারোসা নামে পরিচিত হন। 1518 সাল নাগাদ হাইরেদ্দিন আলজেরিয়াকে একটি অটোমান প্রদেশে পরিণত করেন। যদিও স্পেন পরবর্তী কয়েক বছর ধরে তার সাথে লড়াই চালিয়ে যায়, তবুও অটোমানদের কাছে এখন ইতালি এবং স্পেন উভয় আক্রমণের পথ হয়ে ওঠে সুগম। 1520 সালে সুলতান সেলিম দ্য ফার্স্ট মারা যান। তার স্থলাভিষিক্ত হন তার পুত্র সুলেমান, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত। নতুন সুলতানের আকাঙ্ক্ষা ছিল আরও ইউরোপীয় ভূখণ্ড দখল করা। হাঙ্গেরীয় রাজ্য যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই 1521 সালে সুলেমান আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তার লক্ষ্য ছিল দানিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ বেলগ্রেড। বেলগ্রেডের এই অবরোধ সম্পর্কে আমাদের সংগৃহীত তথ্য খুব সীমিত, তবে তা শুরু হয় 25শে জুন এবং দুর্গটির প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল কেবল অল্প কয়েকশো গ্যারিসন। আগস্টের শেষ দিকে বেলগ্রেড দখল করা হয়, যা ইউরোপকে অটোমানদের অভিযানের জন্য আরও উন্মুক্ত করে দেয়। এই সময় সুলেমান তার নৌবাহিনী প্রস্তুতি অব্যাহত রাখেন। মেডিটেরিয়ান সাগরে তার অবস্থান শক্তিশালী করার জন্য তিনি রোডস দ্বীপটি জয় করার সিদ্ধান্ত নেন। এই দ্বীপের মালিক ছিলেন সেন্ট জনের নাইটরা, যারা হসপিটালার নামেও পরিচিত। তারা 1 শতাব্দীরও বেশি সময় ধরে অটোমানদের গলার কাটা হয়েছিল এবং ইতিমধ্যেই 1480 সালে তাদের সাথে যুদ্ধ হলেও ফলাফল খুব একটা আশানুরূপ হয় না। সেন্ট জনের নাইটদের সম্পর্কে জানতে হলে আমাদের কয়েক শতাব্দী অতীতে তাদের উৎপত্তি লগ্নে ফিরে যেতে হবে। নাইটদের এই ধারা প্রথম ক্রুসেডের সময় থেকে শুরু হয়, যখন নাইটস হসপিটালাররা পবিত্র ভূমিতে খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য হাসপাতাল পরিচালনা করতেন। পরবর্তীতে তারা একটি সামরিক ধারায় রূপান্তরিত হয় এবং তৃতীয় ক্রুসেডের সময় তারা লেভান্টের সবচেয়ে শক্তিশালী বাহিনীর একটিতে পরিণত হয়। 1291 সালে একর শহরটি মামলুকদের দখলে এসে পড়লে নাইটসরা তাদের মূল ভূখণ্ডে তাদের সর্বশেষ ঘাঁটি থেকেও বিতাড়িত হয়। 1310 সাল নাগাদ তারা দুর্বল বাইজেন্টাইন সাম্রাজ্যের হাত থেকে রোডস দ্বীপটি জয় করে এটিকে তাদের নতুন অভিযানের ঘাঁটিতে পরিণত করে। 1521 সালের মধ্যে সেন্ট জনের নাইটরা কুখ্যাত জলদস্যুতে পরিণত হয়। তারা ছিল দক্ষ নাবিক এবং ভূমধ্যসাগরে অটোমান বণিকদের জন্য একটা বড় হুমকি। তারা ছিল অটোমানদের জন্য এক বিরাট সমস্যা, আর মেডিটেরিয়ান নিয়ন্ত্রণে অটোমান প্রচেষ্টার পথে এক বিরাট বাধাও। অতএব বেলগ্রেড দখলের পর সুলতান সেন্ট জনের নাইটদের স্থায়ীভাবে রোডস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। রোডস শহরের দুর্গটি ছিল খ্রিস্টীয় জগতের সবচেয়ে সুরক্ষিত দুর্গ, যা সে সময়কার সেরা ইতালীয় ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইনকৃত ছিল। এটি সব দিক থেকেই সহজেই রক্ষা করা যেত। এর বেশিরভাগটাই পুরু পাথরের দেয়ালের 3টি বলয় দ্বারা সুরক্ষিত ছিল। এর মধ্যে কিছু অংশ প্রসারিত ছিল, যা ডিফেন্ডাররা বিভিন্ন কোণ থেকে আক্রমণকারীদের প্রতিরোধ করতে ব্যবহার করতে পারত। যুদ্ধক্ষেত্রগুলোকে জাতিভিত্তিক বিভিন্ন অংশে বিভক্ত করা হয়, যেখানে সমুদয় দুর্গটি ফরাসি, ইংরেজ, জার্মান, অভারগেন, প্রোভেনকাল, স্প্যানিশ এবং পর্তুগিজ নাইটস অফ সেন্ট জন দ্বারা সুরক্ষিত ছিল। এমন একটি দুর্গ দখল করা রিসোর্স এবং সৈন্য উভয় হিসাবেই একটা শক্ত ব্যাপার ছিল, তবুও সুলেমান তার সিদ্ধান্তে ছিলেন একদম অটল। নাইটস গ্র্যান্ডমাস্টার উইলিয়ার্স ডি লয়েল অ্যাডাম জানতেন শীঘ্রই এই দুর্গটি অবরোধ করা হবে, তাই তিনি ইউরোপীয় নেতাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে বার্তাবাহক পাঠালেও তা কোনো কাজে আসে না। সাইপ্রাসে অবস্থিত ভেনিসীয় গ্যারিসনের একটি অংশ হসপিটালারদের সাহায্যে এগিয়ে আসে, কিন্তু এর বেশি কোনো সাহায্য তারা পায় না। 1522 সালের জুনের মধ্যে 400 জাহাজ সমেত শক্তিশালী একটি অটোমান নৌবাহিনী যাত্রা শুরু করে। সুলতানের শ্যালক মুস্তফা পাশার নেতৃত্বে বিশাল নৌবাহিনী গ্যালিপোলিতে অবস্থিত তাদের ঘাঁটি থেকে রোডস দ্বীপের দিকে যাত্রা করে।
পুরো দ্বীপটি অবরোধ করে বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 28 জুলাই সুলতান সুলেমানের নেতৃত্বে অটোমান সেনাবাহিনী সেই দ্বীপটিতে পৌঁছায়। 1,00,000 জন শক্তিশালী সৈন্য সম্বলিত এই সেনাবাহিনী শ্রমিক, প্রকৌশলী, পদাতিক এবং সুলতানের অভিজাত জানিসারি কর্পসের সংমিশ্রণে গঠিত ছিল। বিপরীতে ডি ফিলিপ ভিলিয়ার্স ল'আইল অ্যাডামের নেতৃত্বে রোডসের ডিফেন্ডারের সংখ্যা ছিল মাত্র 6,703 জন, যার মধ্যে 703 জন ছিলেন সেন্ট জনের প্রকৃত নাইট। বাকিরা ছিল ভেনিসীয় এবং স্থানীয় ল্যাটিন আর গ্রিক জনগোষ্ঠী। অটোমানরা যখন পৌঁছায় তখন নাইটসরা তাদের মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। দ্বীপের সমস্ত গম সংগ্রহ এবং মজুত করে রাখা হয়েছিল যেন তুর্কিরা তা নিজেদের কাজে লাগাতে না পারে। শহরের বন্দরের মুখে একটা বিশাল লোহার শিকল বেঁধে দেওয়া হয়েছিল যেন সমুদ্রপথে অটোমানরা শহরে প্রবেশের কোনো সুযোগ না পায়। সুলতান তাই গোলাগুলির সীমার বাইরে একটা তাঁবুতে অবস্থান নেন, আর তারপরই অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আগস্টের গোড়ার দিকে অটোমানদের কামান দুর্গের দেয়ালে বোমাবর্ষণ শুরু করে। তুর্কিরা এ সময় সামরিক প্রযুক্তিতে অন্যদের শীর্ষে ছিল। তারা বোমা থেকে শুরু করে বিশাল বিশাল কামানের গোলা দিয়ে দুর্গের দেয়ালে আক্রমণ এবং শহরের ভেতর আগুনের গোলা নিক্ষেপের মাধ্যমে শহরটিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি করে। তা সত্ত্বেও দুর্গটির সুনিপুণভাবে তৈরি দেয়ালগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। গোলাবর্ষণের সময় অটোমান বাহিনী দুর্গের চারপাশে প্রতিরক্ষামূলক পরীক্ষা আর কাঠের প্যালিসেডের একটি নেটওয়ার্ক তৈরি করে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য অটোমান জেনারেলদের আদেশ মতে তাদের স্যাপাররা দেয়ালের নিচে খনন এবং বিস্ফোরক মাইন স্থাপন করেন। এই স্যাপাররা মূলত ছিল খ্রিস্টান, যাদের অটোমান বলকান অঞ্চলগুলো থেকে সংগ্রহ এবং নিয়োগ করা হয়েছিল, এবং তাদের এই কাজ ছিল খুবই বিপজ্জনক। তারা একটু একটু করে শহরের দেয়াল বরাবর এগিয়ে যাচ্ছিল, দেয়ালের নিচে পরীক্ষা খনন করছিল আর নিজেদের প্রতিরক্ষার জন্য কাঠের তক্তা এবং পশুর চামড়া ব্যবহার করছিল। তা সত্ত্বেও ডিফেন্ডারদের গুলিতে অনেক স্যাপার নিহত হয়, আরও অনেকে বিস্ফোরণে মারা যায়। নাইটরা দুটো কাঠের খুঁটির মাধ্যমে ঘণ্টা দিয়ে শক্ত করে পশুর ঝিল্লির একটা চাদর বাঁধার মাধ্যমে উদ্ভাবনী এক ব্যবস্থা অবলম্বন করে, যাতে মাটির নিচে যে কোনো ধরনের কম্পনের শব্দ সৃষ্টি হতো, আর এটি রক্ষকদের নিচে অবস্থিত স্যাপারদের থেকে সতর্ক করত, যারা কিনা নিকটস্থ মাইনগুলোকে বিস্ফোরিত করে দিত। রক্ষকরা 50টিরও বেশি অটোমান টানেল ভেঙে ফেলতে সক্ষম হয়। তারা তাদের দুর্গের দেয়ালে সর্পিল আকৃতির ভেন্টও তৈরি করে, যেন কোনো মাইন বিস্ফোরিত হলেও তাদের বিস্ফোরক শক্তি কমিয়ে আনা সম্ভব হয়। এভাবেই রেডিয়ান ডিফেন্ডারদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও 4 সেপ্টেম্বর ইংরেজ ঘাটির নিচে দুটো অটোমান মাইন বিস্ফোরিত হয়, যার ফলে প্রাচীরের 11 মিটার দীর্ঘ অংশ ভেঙে পড়ে আর এর নিচের পরিখা ভরাট হয়ে যায়। এই উন্মুক্ত অংশটুকু দিয়েই অটোমান পদাতিক বাহিনী ঘাটিতে প্রবেশ করে, ফলে রেডিয়ানরা পিছু হটতে বাধ্য হয়। তারা তাদের সম্ভাব্য বিজয় উপলব্ধি করে যুদ্ধক্ষেত্রে বিজয় ব্যানার লাগালে ইংরেজ নাইট এবং গ্র্যান্ডমাস্টার ল'আইল অ্যাডামের পাল্টা আক্রমণের শিকার হয়। আরও দুবার অটোমানরা দুর্গের ফাটল বরাবর আক্রমণ করে, কিন্তু প্রতিবারই জার্মান ইংরেজ নাইটরা মাটি আঁকড়ে ধরে রাখে। এ সময় উভয় পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বলা হয় রেডিয়ান কামানের গোলায় সুলতানের মাস্টার গানারের পা উড়ে যায়। অন্যদিকে নাইটরাও তাদের 3 জন প্রধান কমান্ডার হারায়। সেপ্টেম্বরের শেষের দিকে অটোমানরা অনেকটাই শিথিল হয়ে পড়ে। সে মাসের 19 তারিখ অটোমান গুপ্তচররা সুলেমানকে জানায় যে স্প্যানিশ এবং প্রোভেনকাল ঘাঁটিগুলো তাদের ধারণার চেয়ে কম সুরক্ষিত। কোনো অভ্যন্তরীণ প্রাচীর বা প্রতিরক্ষামূলক খাদও নেই সেখানে। নতুনভাবে সুলতান দুর্গের দেয়ালের সে অংশগুলোতে পূর্ণ আক্রমণের নির্দেশ দেন। গ্র্যান্ড উজির মোস্তফা পাশা এই আক্রমণের নেতৃত্ব দেন, আর এইসব বোমাবর্ষণের নাইটরা তো অবাক হয়ে যায়, আর অটোমান বাহিনী স্প্যানিশ ঘাঁটির দেয়াল অতিক্রম করতেও সক্ষম হয়। জানিসারিরা এবং নাইটদের মধ্যে এ সময় তুমুল সংঘর্ষ শুরু হয়। স্প্যানিশ দুর্গ দুবার হাতবদল হয়, কিন্তু শেষ পর্যন্ত অটোমানরাই দুর্গ থেকে বিতাড়িত হয়। এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে সুলতান মুস্তফা পাশার মৃত্যুদণ্ড পর্যন্ত দাবি করে বসেন, কিন্তু তার উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে এমনটা না করতে অনুরোধ করেন। মুস্তফাকে মিশরে পাঠিয়ে দেওয়া হয় এবং অভিজ্ঞ সামরিক প্রকৌশলী আহমেদ পাশাকে তার স্থলাভিষিক্ত করা হয়। গোটা অক্টোবর মাস জুড়ে বিধ্বস্ত ইংরেজ দুর্গে লড়াই চলতে থাকে। নাইটরা এবং তাদের রেডিয়ান প্রজারা জানিসারিদের শহর থেকে দূরে রাখতে সক্ষম হয়, কিন্তু হতাহতের সংখ্যা বেড়েই চলে, যা তাদের জন্য একেবারেই ভালো কোনো লক্ষণ ছিল না।
ডিসেম্বরের মধ্যে অটোমান এবং রেডিয়ান ডিফেন্ডাররা উভয়ই পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। অটোমান শিবিরে ব্যাপক প্রাণহানি ঘটতে থাকে, অনেকেই নানা রোগের শিকার হতে থাকে, আর অনেককে হত্যাও করা হয়। ইতিমধ্যে নাইট এবং রেডিয়ানদের সংখ্যাও ভয়ঙ্করভাবে কমে যায়, আর তারা জানত কোনো সাহায্য না পেলে তারা আর বেশিক্ষণ অটোমানদের বিরুদ্ধে টিকতে পারবে না। 11 ডিসেম্বর নাগাদ উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। সুলতান রোডসের নাগরিকদের আত্মসমর্পণ করলে খাদ্য এবং সুরক্ষা প্রদানের প্রস্তাব দেন, কিন্তু জোর করে শহর দখল করতে হলে তাদের মৃত্যু এবং দাসত্ব অবধারিত। ল্যাতিন এবং গ্রিক নাগরিকরা সুলতানের কাছে বারবার আশ্বাস চাইতে থাকে। এতে আলোচনা ভেস্তে যায় এবং সুলতান তার লোকদের আবারও শহরে বোমাবর্ষণ শুরু করার নির্দেশ দেন। 17 ডিসেম্বর অটোমান বাহিনী আবারও স্প্যানিশ ঘাঁটি দখল করে, আর এবার ঘাঁটিটা অটোমানদের হাতেই থাকে। নাইটদের জন্য এটা ছিল দারুণ এক খারাপ লক্ষণ। শহর রক্ষা করার মতো পর্যাপ্ত সৈন্য অবশিষ্ট ছিল না, এবং বিগত কয়েক মাসের অবিরাম গোলাবর্ষণে দেয়ালগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে। 20 তারিখে একটি শান্তি চুক্তি করা হয়, যেখানে বলা হয় বেঁচে থাকা নাইটসদের ছেড়ে দেওয়া হবে এবং সুলতান কর্তৃক ক্রিটে যাওয়ার জন্য জাহাজ সরবরাহ করা হবে। রোডসের নাগরিকদের হত্যা করা হবে না, তাদের গির্জাগুলোর পবিত্রতা রক্ষা করা হবে এবং পরবর্তী 5 বছর যে কোনো প্রকার খাজনা সম্পূর্ণভাবে মওকুফ করা হবে। নাইটরা তাদের দুর্গ থেকে তখন রাজকীয় পোশাক পরে ঢোল বাজাতে বাজাতে পূর্ণ সম্মানের সাথে বের হয়ে আসে, আর সুলতান কর্তৃক দেওয়া জাহাজে করে সেই দ্বীপ ত্যাগ করে। অটোমান এবং পশ্চিমা সূত্র এ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে। পশ্চিমা সূত্র মতে অটোমানরা রোডসের বাসিন্দাদের উপর গণহত্যা চালায়, আর সেন্ট জন গির্জাটি তৎক্ষণাৎ মসজিদে রূপান্তরিত করে। অটোমানদের ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও সূত্রগুলোর মধ্যে রয়েছে নানা মতপার্থক্য। জানা যায় প্রায় 1000 থেকে 20,000-এর মতো হতাহতের ঘটনা ঘটে। রোডস বিজয়ের ফলে অটোমান সাম্রাজ্য পুরো মেডিটেরিয়ান সাগরে একক আধিপত্য অর্জন করে, কিন্তু অটোমানদের অতি শীঘ্রই আবারও যুদ্ধে হসপিটালারদের মুখোমুখি হতে হয়। আপাতত সুলতান সুলেমান ইউরোপের দিকেই তার মনোযোগ কেন্দ্রীভূত করেন এবং অতি শীঘ্রই শুরু হয় তার হাঙ্গেরি আক্রমণ এবং মোহাক্স যুদ্ধ। বছরটা 1526। অটোমান সাম্রাজ্য তাদের একসময়কার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হাঙ্গেরীয়দের মানচিত্র থেকে একেবারে মুছে ফেলতে সক্ষম হয়। সুলতান সুলেমান এবং তার অভিজাত জানিসারিরা ইউরোপের এতটা গভীরে চলে আসে যা তার আগে আর কোনো ইসলামী সাম্রাজ্য করতে পারেনি, যা দেখে সে সময়ের ক্যাথলিক বিশ্ব তাকিয়ে থাকে বিস্ময়ের চোখে। কিন্তু পশ্চিম দিকে আরও সম্প্রসারিত হতে থাকলে তারা মুখোমুখি হয় আরও এক শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রিয়ার হাবসবার্গ রাজবংশের। ফলে এই দুই শক্তির মধ্যকার সংঘাত হয়ে পড়ে তীব্রতর। খিলাফতে উসমানিয়া সিরিজের আজকের এই পর্বে সুলতান সুলেমানের ইউরোপীয় বিজয়ের অন্যতম তাৎপর্যপূর্ণ অভিযান ফার্স্ট সিজ অফ ভিয়েনা নিয়ে কথা হবে। তো আমাদের এই ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মোহাক্সে অটোমানদের জয় ধ্বংস করে দেয় হাঙ্গেরীয় সেনাবাহিনীকে এবং একই সাথে অচল করে দেয় দেশটির সরকারকে। যুদ্ধে রাজা লুই দ্য সেকেন্ড নিহত হন এবং একই সাথে অবসান ঘটে তার রাজ্যের। হাঙ্গেরিতে দেখা দেয় ক্ষমতা শূন্যতা, ফলে উদ্ভূত হয় সিংহাসনের 2 জন দাবিদার। 1526 সালের শেষের দিকে স্থানীয় অভিজাত জন জাপোলিয়া হাঙ্গেরীয় নিম্ন শ্রেণীদের দ্বারা নির্বাচিত হন। পরের বছর অভিজাতরা অস্ট্রিয়ার আর্চডিউক এবং জার্মানির রাজা পঞ্চম চার্লসের ভাই এবং হ্যাবসবার্গ রাজতন্ত্রের উত্তরাধিকারী ফার্দিন্যান্ড দ্য ফার্স্টকে নির্বাচিত করেন। ফার্দিন্যান্ড দ্রুতই পদক্ষেপ নিয়ে রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং পোসনোজিতে একটি রাজধানীও স্থাপন করেন। ইতিমধ্যে জাপোলিয়া ট্রান্সলভানিয়ায় নিজেকে সুসংহত করে নেন। তিনি জানতেন যে তার অস্ট্রিয়ান প্রতিপক্ষ এবং তাদের শক্তিশালী হ্যাবসবার্গ মিত্রদের বিরুদ্ধে তার সমর্থনের প্রয়োজন হবে, তাই তিনি সুলেমানের সাথে হাত মিলান। তিনি রাজা হলেও তার রাজ্য মূলত সুলতানের অধীনস্থ একটি রাজ্যে পরিণত হয়। 18,000 জার্মান সৈন্য সমেত হাঙ্গেরির কেন্দ্রস্থলে সামরিক অভিযান শুরু করার মাধ্যমে ফার্দিন্যান্ড হাঙ্গেরির সিংহাসনের উপর তার দাবি জাহির করেন। জাপোলিয়া তার দক্ষিণাঞ্চলে স্লাভনিক কৃষকদের বিদ্রোহ সামাল দিতে ব্যস্ত থাকেন। ফলে ফার্দিন্যান্ড সামান্য প্রতিরোধের মুখে বুদা শহর দখল করে নিলে তিনি অবাক হয়ে যান।
তিনি দ্রুতই জার্মান বাহিনীদের সাথে লড়াইয়ের উদ্দেশ্যে 7,000 সৈন্যের একটি বাহিনী গড়ে তোলেন, যাদের বেশিরভাগই হাঙ্গেরিয়ান, ট্রান্সলভেনিয়ান এবং সার্ব ছিলেন। 1527 সালের শরতে ফার্দিন্যান্দ তারকালের যুদ্ধে জাপোলিয়াকে শোচনীয়ভাবে পরাজিত করেন। অস্ট্রিয়ান আর্চডিউক তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী বসন্তে জিনার যুদ্ধে আবারও জাপোলিয়াকে পরাজিত করেন। ফলে অভিযানের শেষে ফার্দিন্যান্দ এবং তার সৈন্যরা হাঙ্গেরির বেশিরভাগ অংশই তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে হাঙ্গেরির সিংহাসনের উপর তার দাবি আরও দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। জাপোলিয়া এ সময় পোল্যান্ডে পালিয়ে যায়। সেখান থেকে তিনি সুলেমানের হস্তক্ষেপ চেয়ে তার কাছে একটি চিঠি পাঠান এবং তার পক্ষে হাঙ্গেরি থেকে জার্মানদের তাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। সুলতান দ্রুতই এতে সাড়া দেন এবং 1529 সালের বসন্তে পুনরায় অটোমানদের অভিযান শুরু করেন। অটোমানরা বুলগেরিয়ায় একটি বিশাল সেনাবাহিনী মোতায়েন করতে শুরু করে, যার মধ্যে ছিল 1,25,000 সৈন্য, 20,000 উট এবং উল্লেখযোগ্য পরিমাণে কামান। আর প্রতিবারের মতোই তুর্কি এই সেনাবাহিনীতে খ্রিস্টান, মুসলিম সহ প্রায় সকল জাতির সৈন্যই অন্তর্ভুক্ত ছিল। সুলেমানের বিশাল সেনাবাহিনী উত্তরে অগ্রসর হতে শুরু করে, কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হয় পদে পদে। বসন্তের বৃষ্টিপাতের ফলে মাটি কাদায় পরিণত হয়, অনেক কামান পরিত্যাগ করতে হয়। ভেজা পরিবেশে অভ্যস্ত না থাকায় পেছনে রেখে যেতে হয় অনেকগুলো উটও। 18 আগস্টের মধ্যে অটোমান সেনাবাহিনী মোহাক্স সমভূমিতে ফিরে আসে। জাপোলিয়া 6,000 হাঙ্গেরীয় অশ্বারোহী সৈন্য নিয়ে সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল এবং তাদের আসার পর তাদের সঙ্গে যোগ দেয়। এত প্রতিকূলতা সত্ত্বেও অটোমানরা এক প্রকার জোয়ারের পানির মতো হাঙ্গেরিকে বিধ্বস্ত করে এগিয়ে চলে। ফার্দিন্যান্দের দখলকৃত শহরগুলো তারা একের পর এক ধ্বংস করে দিতে থাকে, যাদের বেশিরভাগই তেমন কোনো একটা প্রতিরোধ দেখাতেও পারেনি। 8 সেপ্টেম্বর সুলেমান রাজধানী বুদা দখল করেন এবং জন জাপোলিয়াকে শহরটির দায়িত্ব দেন। এরপর সুলেমান তার আধিপত্য বজায় রাখতে পরবর্তী সপ্তাহগুলোতে গ্রান, টাটা, কোমারোম এবং রাব শহরগুলো জয় করে নেয়ার মাধ্যমে হ্যাবসবার্গদের উপর একের পর এক আঘাত হানতে থাকেন। ইউরোপীয় সূত্রমতে অটোমানরা তাদের এই অভিযানে ব্যাপক লুণ্ঠন এবং হত্যাযজ্ঞ চালায়। অভিযানের এক পর্যায়ে সুলতান ইউরোপের প্রায় কেন্দ্রস্থলের কাছাকাছি এসে পড়েন। এ সময় তিনি তার সেনাবাহিনীকে হাঙ্গেরিয়ান সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়ান অঞ্চলে ভিয়েনার দিকে অগ্রসর হতে বলেন। তবে এই পথ ছিল বেশ কঠিন, আর মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৈন্যদের কষ্ট হয়ে পড়ে অসহনীয়। অটোমানদের যোগসূত্র মতে এ সময় আরও অনেক ঘোড়া এবং উট বন্যার পানিতে ভেসে যায়, এমনকি অনেক সৈন্য পানিতে ডুবে মারাও যায়। পানিতে ভেসে যাওয়া এড়াতে অনেকেই গাছে উঠে 2 দিন 2 রাত সেখানেই কাটাতে বাধ্য হয়। ইতিমধ্যেই পশ্চিম ইউরোপ তুর্কিদের অস্তিত্ব তাদের জন্য কতটা হুমকিস্বরূপ সে সম্পর্কে সচেতন হতে শুরু করে। সে সময়কার সংস্কারক মার্টিন লুথার পূর্বে অটোমানদেরকে প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান নিলেও পরবর্তীতে একটি বই প্রকাশ করেন, যেখানে হ্যাবসবার্গদের শাসকদের সুলেমানের সম্প্রসারণ থেকে এই সাম্রাজ্যকে রক্ষা করতে উদ্বুদ্ধ করে তিনি বলেন, এটা সত্য যে তুর্কিরা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবছর তারা আমাদের বিরুদ্ধে অগ্রসর না হলেও তারা যে কোনো সময় আক্রমণ করার জন্য প্রস্তুত। সে সময় ভিয়েনার উপর আক্রমণ হয়ে পড়ে এক প্রকার অবশ্যম্ভাবী। একটা বাহিনী তাদের শহরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে জানতে পেরে সাথে সাথেই ফার্দিন্যান্দ পালিয়ে বোহেমিয়ায় আশ্রয় নেয়। ভিয়েনাবাসী হয়ে পড়ে নেতৃত্ব শূন্য, কিন্তু পরক্ষণেই নিজেদের বাড়িঘর রক্ষার জন্য গ্রামের কৃষকেরা মিলে গঠন করে একটা মিলিশিয়া বাহিনী। আর অন্যদিকে শহরটিকে রক্ষায় সম্রাট চার্লস দ্য ফিফথ 17,000 সৈন্যের একটি দল পাঠান। এই বাহিনীর বেশিরভাগই ছিল ল্যান্ডস্কেচড অভিজাত পেশাদার সৈন্য, যারা বেশিরভাগই জার্মানি থেকে আগত এবং যারা তাদের জাঁকজমকপূর্ণ পোশাকের জন্য সুপরিচিত ছিল, যা ছিল তাদের সম্পদ এবং ক্ষমতার প্রতীক। তাদের নেতৃত্বে ছিলেন 70 বছর বয়সী নিকোলাস সালম, একজন সৈনিক যিনি 7 বছর আগে পাভিয়ার যুদ্ধে নিজের বীরত্বের জন্য ছিলেন বিখ্যাত। সালম শহরের প্রতিরক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ ভিয়েনার দুর্গগুলোকে শক্তিশালী করতে শুরু করেন। শহরের প্রধান সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রালকে ঘিরে থাকা শহরের দেয়ালগুলো প্রায় 300 বছরেরও পুরানো ছিল। সেগুলোকে আরও শক্তিশালী করা হয় এবং মূল ফটকগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে মূল দুর্গের বাইরের শহরের অংশগুলো ভেঙে ফেলা হয়, যেন অটোমান বাহিনীর জন্য কোনো আড়াল অবশিষ্ট না থাকে।
প্রতিরক্ষাকারীদের আক্রমণের সুবিধার জন্য দেয়ালের পাশে বিশাল মাটির ঘাঁটি তৈরি করা হয়। শহরের লার্ডারগুলো পুনরায় মজুত করা হয় এবং কূপগুলোকে ভরাট করে ফেলা হয়। অটোমানদের মোকাবেলার জন্য এভাবেই সম্পূর্ণ প্রস্তুত হয় ভিয়েনা। 1529 সালের 24শে সেপ্টেম্বর অটোমান বাহিনী শহরের ফটকে পৌঁছায়। তাদের বেশিরভাগ কামান হয়ে পড়ে অকেজো এবং অনেক সৈনিকও ভুগছিলেন অসুস্থতায়। যুদ্ধের জন্য উপযুক্তদের মধ্যে প্রায় 1/3 ছিল সিপাহী ঘোড়সওয়ার, যারা অবরোধ যুদ্ধে খুব একটা কার্যকর ছিলেন না। তবুও সুলেমানের বাহিনী তার প্রতিপক্ষের চেয়ে সংখ্যায় ছিল বহুগুণ। নানা সূত্রমতে তার 1 লক্ষ সেনা এবং 300টি কামান ছিল, যা প্রতিপক্ষের তুলনায় ছিল অনেক বেশি। তাছাড়া প্রতিপক্ষের কামান ছিল মাত্র 72টি। তুর্কিরা তাই অতি সহজেই শহরটির দেয়াল ঘিরে ফেলে এবং বাইরের বিশ্ব থেকে তাকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়। সুলেমান তার প্রতিপক্ষের কাছে শর্তাবলী পেশ করেন। ভিয়েনা দুর্গের সেনাপতি এবং বাসিন্দারা, এটা জেনে রাখো যে যদি তোমরা মুসলমান হয়ে যাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি তোমরা প্রতিরোধ করো তাহলে আল্লাহর কসম তোমাদের শহরকে ছাই করে দেওয়া হবে এবং ছোট বড় সকলকেই হত্যা করা হবে। অটোমানদের পূর্ববর্তী নৃশংসতায় উদ্বিগ্ন থাকায় তারা এই শর্তাবলী প্রত্যাখ্যান করে। সুলেমানও এমনটাই আশা করছিলেন। তিনি বলেন আগামী 2 সপ্তাহের মধ্যেই তিনি সেন্ট স্টিফেন ক্যাথেড্রালের ভেতর সকালের নাস্তা করবেন, যেটাকে তিনি একটি মসজিদে পরিণত করার পরিকল্পনাও করেন। যুদ্ধ শুরু হয়। জানিসারিরা 2 বার শহরের দেয়ালে আক্রমণ করে, কিন্তু 2 বারই তারা ল্যান্ডস্কেস সৈন্যদের দ্বারা প্রতিহত হয়। অটোমানদের যাত্রার সময় তাদের বেশিরভাগ বোমাই নষ্ট হয়ে যায়, তাই তারা তাদের তুলনামূলক হালকা কামানগুলো দিয়েই শহরের দেয়ালে গোলাবর্ষণ করতে থাকে। এই কামানগুলো দেয়ালের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না, তবে কিছু কামানের গোলা প্রাচীরের উপর দিয়ে এসে পাথরের রাস্তাগুলো ভেঙে ফেলে, যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ফলে ভিয়েনিসরা তাদের রাস্তাগুলোর নিচের মাটি উন্মুক্ত করে দেয়, যার ফলে কামানের গোলাগুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না। তবে কামানগুলো ছিল কেবল শত্রুপক্ষের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার একটি কৌশল। অটোমান স্যাপাররা মাটির গভীরে খনন করে শহরের দেয়ালের নিচে মাইন বিস্ফোরণের জন্য পরীক্ষা এবং সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক তৈরি করতে থাকে, যেমনটি তারা 7 বছর আগে রোডসে করেছিল। কিন্তু ভিয়েনিজরাও প্রস্তুত ছিল। সেলম শহরের দেয়ালের পাশে পানির বালতি রাখার একটা কৌশল অবলম্বন করেন, যেখানে মাটির নিচে ঠিক কোথায় সুড়ঙ্গ করা হচ্ছে তা বোঝার জন্য পানির কম্পন পর্যবেক্ষণ করা হতো। 8ই অক্টোবর 8000 ল্যান্ডস্কেট সৈন্য খাদে নেমে অনেক তুর্কি সৈন্যকে হত্যা করে। এ সময় শহরের দেয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই অনেক মাইন বিস্ফোরিত হয়ে যায়। এই হিট অ্যান্ড রান কৌশলের খারাপ প্রভাবও ছিল, কেননা জার্মান সৈন্যদের অনেকেই সরু সুড়ঙ্গের মধ্য দিয়ে শহরে ফিরে যাওয়ার সময় হতাহত হয়। এত প্রচেষ্টা সত্ত্বেও একটা মাইন শহরের খুব কাছে বিস্ফোরিত হয়, যার ফলে করিন্থিয়ান গেটের নিকটবর্তী দেয়ালে একটা ফাটল তৈরি হয়। অটোমানরা এই সুযোগে সেখানে আক্রমণ চালায়। সুলতানের জানিসারিরা ছিল প্রশিক্ষিত সৈন্য, কিন্তু তাদের জার্মান প্রতিপক্ষরাও ছিল যথেষ্ট পেশাদার। ল্যান্ডস্কেট সৈন্যরা ফাটলের মুখেই একটা পাইক প্রাচীর তৈরি করে অটোমানদের এই আক্রমণ প্রতিহত করে ফেলে। 11ই অক্টোবর ছিল সেন্ট মাইকেলের পবিত্র দিন। এদিন আবারও ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত হয়, যা অটোমানদের জন্য পরিস্থিতি আরও খারাপ করে তোলে। অটোমান শিবিরে অসুস্থতা মহামারী আকার ধারণ করে, কিন্তু তুর্কিরা তখনও শহরের দেয়াল ভেদে খুব একটা অগ্রগতি করতে পারেনি। সৈন্যদের মনোবলও কমতে থাকে। এদিকে তাদের খাবারও ফুরিয়ে যাচ্ছিল এবং সৈন্যদের যুদ্ধ পরিত্যাগ করে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে। সুলতানের কথা মতে এটাই সেই দিন ছিল যেদিন তিনি ভিয়েনা ক্যাথেড্রালের ভেতর নাস্তা করবেন। রক্ষকরা তাই সেন্ট স্টিফেন্সের ভেতর থেকে তাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল আপনার নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। অবশেষে জানিসারিরাও তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করে এবং জানতে চায় এই অবরোধ তারা আদৌ অব্যাহত রাখবে কিনা। সুলেমান 12ই অক্টোবর একটি কাউন্সিল ডাকেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি অবরোধ সফল করার লক্ষ্যে শেষ প্রচেষ্টা হিসেবে শহরের দেয়ালে একটি চূড়ান্ত আক্রমণ করবেন। 14ই অক্টোবর অটোমান সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে শহরের দেয়ালের উপর আক্রমণ করে, কিন্তু তবুও তারা শহরের দেয়াল অতিক্রম করতে সক্ষম হয় না। অস্ট্রিয়ান বন্দুকধারীরা শহরের দেয়াল থেকে অটোমানদের আক্রমণ করে, আর সুশৃঙ্খল ল্যান্ডস্কেটসরা তাদের পাইক ফরমেশন এবং আর্কেবাস ফায়ারের ভলি দিয়ে লাইন ধরে রাখে। 2 ঘন্টার মধ্যেই অটোমানরা তাদের আক্রমণের অকার্যকারিতা দেখতে শুরু করে এবং পিছু হটতে থাকে।
পরের দিন সকালে হয় ব্যাপক তুষারপাত, যা অটোমান শিবিরকে একেবারে আচ্ছাদিত করে ফেলে। এটা স্পষ্ট হয়ে যায় যে এই পরিস্থিতিতে অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। খ্রিস্টানদের দৃষ্টিকোণ থেকে অক্টোবরে শীতকালীন ঝড়ের অলৌকিক এই ঘটনাকে ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে দেখা হয়। অবশেষে অটোমানরা পিছু হটে এবং অবরোধ তুলে নেওয়া হয়। ধরে নেওয়া হয় পুরো অবরোধে অটোমানদের মোট 15,000 সৈন্য নিহত হয়। ভিয়েনিজদের হতাহতের সংখ্যা অজানা থাকলেও ধরে নেওয়া হয় তা কোনো অংশেই কম ছিল না। কিন্তু এবারের যাত্রায় ভিয়েনা বেঁচে যায়। ফিরে আসার সময় অটোমান সেনাবাহিনী অস্ট্রিয়ান রাজ্য স্টাইরিয়া লুট করে। যদিও সুলেমান ভিয়েনা দখল করতে ব্যর্থ হন, তিনি সামগ্রিক এই অভিযানটিকে অটোমানদের সফলতা হিসেবেই দেখেন, কেননা তিনি হাঙ্গেরিতে হ্যাবসবার্গদের আঞ্চলিক অর্জনগুলোকে পুনরায় অটোমানদের দখলে এনে সেখানে তার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তার দাবি যে ভিয়েনা আক্রমণে তার লক্ষ্য কখনোই শহরটিকে দখল করা ছিল না, বরং তার দুই নতুন প্রতিদ্বন্দ্বী আর্চডিউক ফার্দিন্যান্ড এবং চার্লস দি ফিফথের শক্তি পরীক্ষা করা ছিল। 1522 সালের দিকে রোডসের বিখ্যাত দুর্গ দখল করার মাধ্যমে অটোমানরা ভূমধ্যসাগরে পুনরায় আধিপত্য অর্জন করে। তাদের অর্জিত সম্পদ এখন তাদের মূল ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার তাদের লক্ষ্য ছিল কিংডম অফ হাঙ্গেরি, অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় আবদ্ধ ভঙ্গুর প্রায় একটি রাজ্য, যা আক্রমণের জন্য ছিল একেবারে উপযুক্ত। সুলতান মেহমেদ দি সেকেন্ডের সময় থেকেই অটোমানদের আকাঙ্ক্ষা ছিল ইউরোপের মূল ভূখণ্ড জয় করা। সুলতান দ্য ফার্স্ট জানতেন যে হাঙ্গেরি হতে পারে খ্রিস্টীয় মাটিতে পদার্পণের প্রবেশদ্বার। তাছাড়া ইউরোপের বর্তমান রাজনৈতিক অবস্থায় অটোমানদের আক্রমণের মুখে অন্যান্য সাম্রাজ্যগুলো থেকে হাঙ্গেরির সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। 1521 সালে হাঙ্গেরিয়ান নিয়ন্ত্রিত শহর বেলগ্রেড জয়ের মাধ্যমে সুলেমানের অভিযান শুরু হয়। 1522 সালে রোডসের পতন ঘটে, ফলে তিনি তার সমুদয় বাহিনী নিয়ে পুনরায় ইউরোপের দিকে দৃষ্টিপাত করেন। ইউরোপ ছিল এ সময় একটি বিভক্ত মহাদেশ, যার প্রধান প্রধান পরাশক্তিগুলোর বিরোধ ছিল একে অপরের সাথেই। এমনই দুটি রাজ্য ছিল ফ্রান্স এবং হোলি রোমান সাম্রাজ্য, যা শাসিত হতো বিখ্যাত হ্যাবসবার্গ রাজবংশের চার্লস দ্য ফিফথ দ্বারা। এই রাজ্য দুটো ইতালির নিয়ন্ত্রণের লড়াইয়ে এতটাই লিপ্ত ছিল যে তাদের দোরগড়ায় কড়া নাড়তে থাকা বিপদ সম্পর্কে তারা ছিল একেবারেই সন্দিহান। আর এই জিনিসটাই অটোমানরা তাদের নিজেদের সুবিধার্থে কাজে লাগায়। 1525 সালে স্পেন এবং জার্মানির হ্যাবসবার্গরা পাভিয়ায় একটি ফরাসি বাহিনীকে পরাজিত করে এবং ফরাসি রাজা ফ্রান্সিস দি ফার্স্টকে বন্দী করে। ফলে ফ্রান্সিস ইতালির উপর তার দাবি ছাড়তে বাধ্য হন। নিরুপায় হয়ে ফ্রান্সিস হ্যাবসবার্গদের বিরুদ্ধে তাকে সাহায্য করার মতো একজন মিত্র খুঁজতে শুরু করে। এ সময় ফ্রান্সিস অটোমানদের শরণাপন্ন হন। তিনি সুলাইমানের কাছে সাহায্যস্বরূপ হ্যাবসবার্গদের আক্রমণ করার জন্য অনুরোধ করেন, যা সমগ্র ইউরোপে এক প্রকার আলোড়ন সৃষ্টি করে। সুলেমান এতে খুশিই হন, কারণ ফ্রান্সের সাথে এরকম একটা বোঝাপড়া হওয়ায় ইউরোপীয় সম্রাট হিসেবে তার বৈধতা আরও বৃদ্ধি পাবে। আর তাছাড়া তিনি এমনিতেও ইউরোপে একটি অভিযান চালানোর কথা ভাবছিলেন, সেটারও একটা কারণ তিনি পেয়ে যাবেন। ফরাসিদের কথা মতো হ্যাবসবার্গ অঞ্চলে আক্রমণ করার জন্য অটোমানদের প্রথমেই হাঙ্গেরির মধ্য দিয়ে যেতে হতো। ফলে সুলেমান 1521 সালে তার শুরু করা অসমাপ্ত কাজ শেষ করতে তথা হাঙ্গেরি আক্রমণের জন্য তার সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করেন। অটোমান আক্রমণের সময় হাঙ্গেরির অবস্থা বুঝতে আমাদের ফিরে যেতে হবে অতীতে। 1490 সাল থেকেই দেশটা একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। রাজা ভ্লাদিস্লাউস দি সেকেন্ড ছিলেন আদতে একজন অকার্যকর রাজা, যিনি অভিজাত শ্রেণীদের খুশি করতে তার প্রায় সমুদয় সম্পত্তি তাদের নিকট বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু এতে তারা হাঙ্গেরীয় সম্রাটের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের ক্ষমতায়ন করে। রাজ্যের কেন্দ্রীভূত ক্ষমতা ক্রমাগত হ্রাস পায় এবং হাঙ্গেরীয় সেনাবাহিনীকে তারা নিজস্ব স্বার্থে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলে। 1514 সালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, যখন গিওর্গি ডোসা নামে এক অস্ত্রধারী 40,000 কৃষকের একটি ক্রুসেড গড়ে তোলে, যাদের লক্ষ্য ছিল মূলত অটোমানদের আক্রমণ করা। কিন্তু হারভেস্টিং মৌসুমে হাঙ্গেরির অভিযাত্রা কৃষকদের তাদের বাড়িতে ফিরে যেতে বাধ্য করে এবং তাদের পরিবারকেও নানাভাবে হয়রানি করা হয়, যা কৃষকদের উস্কে দেয় পূর্ণমাত্রার এক বিদ্রোহে। ফলে শুরু হয় যুদ্ধ, যা সমগ্র হাঙ্গেরিকে এক প্রকার ধ্বংসই করে দেয়। ট্রান্সিলভেনিয়ার ভয়েভোড জন জাপোলিয়া
বিদ্রোহটি নির্মমভাবে দমন করেন এবং পরবর্তীকালে ৭০,০০০-এরও বেশি কৃষককে বন্দী করে নির্যাতন করা হয়। তরুণ রাজা লুই দ্য সেকেন্ড 1516 সালে হাঙ্গেরির সিংহাসনে আরোহণ করেন। সময়ের সাথে সাথে অটোমানরা তার রাজ্যের অস্তিত্বের জন্য কতটা হুমকিস্বরূপ তিনি তা বুঝতে পেরেছিলেন। তিনি বারবার একতাবদ্ধ হওয়ার আহ্বান দিলেও এতে কোনো লাভ হয়নি, কারণ হাঙ্গেরির কৃষক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং রাজপরিবার সকলেই ছিল একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন। ফলে রাজ্য হয়ে পড়ে বিভক্ত এবং দুর্বল। 1526 সালের 23 এপ্রিল সুলতান সুলেমান দ্য ফার্স্ট তার সবচেয়ে বিশ্বস্ত উজির ইব্রাহিম পাশাকে নিয়ে একটি বিশাল সেনাবাহিনী সমেত কনস্টান্টিনোপল ত্যাগ করেন। বিভিন্ন সূত্র অনুসারে এই বাহিনীর মোট সৈন্য সংখ্যা 50,000 থেকে 1 লক্ষের মধ্যে ছিল। এতে শ্রমিক, অশ্বারোহী এবং অভিজাত জানিসারি সহ 300টি কামান ছিল। অটোমানরা বলকান অঞ্চলে 80 দিনের অভিযান শুরু করে। সে সময় মুষলধারে বৃষ্টিপাতের ফলে দানিউব নদী প্লাবিত হয়, যার ফলে সরবরাহ লাইন বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তবুও উজির ইব্রাহিমের তীব্র ডিসিপ্লিনের দরুন অটোমানরা বেলগ্রেডে পৌঁছায়। বেলগ্রেড থেকে সুলতান ইব্রাহিমকে পেট্রোভারাদিনের দুর্গ দখলের উদ্দেশ্যে পাঠান। অটোমান স্যাপাররা দেয়ালের নিচে মাইন বিস্ফোরণ ঘটায় এবং জানিসারিরা তীব্র আক্রমণ চালায়। এভাবেই মাত্র 25 জন সৈন্যের বিনিময়ে তারা দুর্গটি দখল করতে সফল হয়। অটোমান সেনাবাহিনীর বেশিরভাগই এই আক্রমণে যোগ দিয়েছিল। সুলেমান জানতেন যে হাঙ্গেরীয়দের অবস্থান নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল ওসিজেক শহরের কাছে দ্রাভা নদীর মুখে, তাই তিনি তার সেনাবাহিনী নিয়ে সেদিকেই অগ্রসর হন। 8 আগস্ট ইলোক শহরটি সামান্য প্রতিরোধের মুখেই দখল হয়ে যায়। যখন সুলেমান এবং তার সেনাবাহিনীরা দ্রাভা দানিউবের সংযোগস্থলে পৌঁছান, তখন তিনি বিশাল হাঙ্গেরীয় বাহিনীর মুখোমুখি হওয়ার আশা করছিলেন, কিন্তু পরবর্তীকালে সেখানে কোনো শত্রু না দেখে তিনি এক প্রকার অবাকই হন। রাজা লুই দ্য সেকেন্ড টলনা শহরে প্রায় 25,000 সৈন্যের একটি সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন। বাহিনীটি হাঙ্গেরীয়, ক্রোয়েশিয়ান এবং বোহেমিয়ানদের সমন্বয়ে গঠিত ছিল, যাদের একটি মূল অংশ ছিল অস্ত্রধারী সাজোয়া নাইটস। সুলেমানের মতো রাজা লুইও দ্রাভা নদীর গুরুত্ব জানতেন এবং তার ডেপুটি স্টেফান বাথরিকে একটি বাহিনী নিয়ে যে কোনো মূল্যে তা রক্ষা করার নির্দেশ দেন। তবে সৈন্যরা বাথরির আদেশ মানতে অস্বীকৃতি জানান এবং বলেন তারা কেবল রাজার আদেশই মানবে। ফলে পরিকল্পনাটি ভেস্তে যায় এবং হাঙ্গেরির রাজা তার সেনাবাহিনী নিয়ে মোহাক্স নদীর ধারে অবস্থিত একটি গ্রামের মাঠে যান, যেখানে তারা তাদের শত্রুদের জন্য অপেক্ষা করতে শুরু করে। 26 আগস্ট অটোমান সেনাবাহিনী মোহাক্সে পৌঁছে যায় এবং দুই সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হয়। হাঙ্গেরীয়রা বোরজা এবং মোহাক্স নদীর মাঝখানে তাদের ঘাঁটি স্থাপন করে। তারা দুটো সারিতে অগ্রসর হয়। প্রথম সারিতে ছিল 10,000 পদাতিক সৈন্য, যা দুটো ভাগে বিভক্ত ছিল এবং তাদের সাথে অশ্বারোহী নাইটদের একটি বিভাগও ছিল। রাজা লুই নিজে দ্বিতীয় সারির নেতৃত্ব দিচ্ছিলেন, যার চারপাশে ছিল 1000 ব্যক্তিগত অশ্বারোহী বাহিনী এবং অভিজাত সৈন্যবাহিনী। ইতিমধ্যে অটোমানরা একদিকে বন জঙ্গল এবং অন্যদিকে পাহাড় দ্বারা সুরক্ষিত একটি অবস্থানে তাদের ঘাঁটি স্থাপন করে। সুলেমান তার সৈন্যদের 3টি লাইনে ভাগ করেন। প্রথম দুটি লাইনে ছিল 30,000 রুমেলিয়ান এবং আনাতোলিয়ান অশ্বারোহী, যাদের সাথে আরও ছিল 4000 জানিসারি এবং 150টি কামান। তাদের নেতৃত্বে ছিলেন ইব্রাহিম পাশা। তৃতীয় লাইনের নেতৃত্বে ছিলেন সুলতান সুলেমান নিজেই এবং তার সাথে ছিল 15,000 জানিসারি এবং সিপাহী বাহিনী। তারা অটোমান কামানের বেশিরভাগ অংশই ঘিরে রেখেছিল। সশস্ত্র আকিঞ্জি ঘোড়সওয়াররা হাঙ্গেরিয়ান লাইনের কাছাকাছি বাম দিকে অবস্থান নেয়। ভারী অশ্বারোহী এবং পদাতিক সৈন্যদের একটি দল রিজার্ভ হিসেবে রাখা হয়। 29 আগস্ট যুদ্ধ শুরু হয়। হাঙ্গেরীয়রাই প্রথম আক্রমণ করে। তারা বিকাল 3টা নাগাদ আক্রমণ শুরু করে, কারণ তারা জানত যে সুলেমানের বাহিনীতে থাকা মুসলিম সৈন্যরা এ সময় তাদের দুপুরের নামাজে ব্যস্ত থাকবে। হাঙ্গেরীয় কামানের তীব্র গোলাবর্ষণ শুরু হয়। হাঙ্গেরীয়দের প্রথম লাইনের ডান অংশ অটোমানদের উপর আক্রমণ চালায়। রুমেলীয় অশ্বারোহী বাহিনী এই আচমকা আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না। ভারী সাজোয়া হাঙ্গেরীয় পদাতিক বাহিনী অটোমান প্রতিরক্ষার প্রথম দুটি লাইন ভেঙে তৃতীয় লাইনের দিকে এগিয়ে যায়। প্রাথমিক অবস্থায় অর্জিত এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে হাঙ্গেরীয় অশ্বারোহী নাইটদের দ্বিতীয় লাইন যুদ্ধে নামে। তারা রুমেলি অশ্বারোহী বাহিনীকে ঘিরে ফেলে এবং তাদের ঘাঁটির দিকে ঠেলে দিতে থাকে।
ইতিমধ্যেই হাঙ্গেরীয়দের বাম অংশ বিশৃঙ্খল অটোমান প্রথম লাইনের কেন্দ্রে ভয়াবহ আক্রমণ চালায়। হাঙ্গেরীয়রা সাহসিকতার সাথে লড়াই করে সুলতানের অবস্থানের কাছাকাছি পৌঁছেও যায়। তবে এই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয় না। হাঙ্গেরীয়রা যখন অটোমান ওয়াগন দুর্গের আওতার মধ্যে চলে আসে, তখন বন্দুকের গুলি আর কামানের গোলা এসে আঘাত করতে শুরু করে প্রথম লাইনে। এর কিছুক্ষণ পরেই অটোমান জানিসারিরা তাদের সুলতানের আদেশ মতো সারিবদ্ধ হয়ে হাঙ্গেরীয় নাইটদের উপর আক্রমণ চালায়। তাদের মাত্রাতিরিক্ত সৈন্য সংখ্যার সাথে হাঙ্গেরীয় নাইটরা পেরে ওঠে না এবং 2 ঘন্টার লড়াইয়ের পর যুদ্ধের পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। ক্যাম্পে থাকা অটোমান রিজার্ভ সৈন্যরাও অবশেষে যুদ্ধে নামে এবং অটোমান লাইনে যুক্ত হয়। ইতিমধ্যে রুমেলিয়ান অশ্বারোহী বাহিনী পুনরায় সংগঠিত হতে শুরু করে। উজির ইব্রাহিমকে সামনে রেখে অটোমানরা তীব্র পাল্টা আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় লাইনে থাকা নাইটদেরকে বাধ্য করে তাদের শিবিরের দিকে পিছু হটতে। এখান থেকে অটোমান সেনাবাহিনী অবশিষ্ট শত্রু দলকে ধ্বংস করার জন্য উভয় প্রান্ত থেকে অগ্রসর হতে শুরু করে। রুমেলিয়ান অশ্বারোহী বাহিনী হাঙ্গেরিয়ান নাইটদের পেছন থেকে ঘিরে ফেলে, যেখানে জানিসারি এবং রিজার্ভ সৈন্যরা অবশিষ্ট পদাতিক সৈন্যদের আক্রমণ করতে থাকে। হাঙ্গেরীয়রা বিপুল সংখ্যক অটোমান সৈন্য দ্বারা সম্পূর্ণরূপে ঘেরাও হয়ে পড়ে এবং বাকিদের থেকে আলাদা হয়ে যায়। অবশেষে এই যুদ্ধ সুলেমানের জন্য এক বিরাট বিজয় এবং হাঙ্গেরীয়দের জন্য এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। যুদ্ধে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে রাজা লুই পালানোর চেষ্টা করেন। তীব্র বিশৃঙ্খলার এক পর্যায়ে সে তার ঘোড়া থেকে নদীতে পড়ে যায় এবং তার ভারী বর্মের দরুন পানিতে ডুবে মারা যায়। মোহাক্সের যুদ্ধ ছিল হাঙ্গেরীয় রাজ্যের জন্য এক ভয়াবহ বিপর্যয়, যার ফলে রাজ্য এক প্রকার অকার্যকর হয়ে পড়ে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে প্রাথমিক পর্যায়ে এই যুদ্ধে 14,000 থেকে 20,000 হাঙ্গেরীয় সৈন্য নিহত হয়। আরও কয়েক হাজার সৈন্যকে বন্দী করা হয় এবং পরের দিন তাদের শিরচ্ছেদ করা হয়। অটোমানদের হতাহতের সংখ্যা মাত্র 1,000 থেকে 2,000 ছিল। সুলেমান বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এত তাড়াতাড়ি পুরো হাঙ্গেরীয় সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। একসময়ের শক্তিশালী এবং তীব্র প্রতিদ্বন্দ্বী রাজ্যটি থেকে তিনি আরও বেশি কিছু আশা করেছিলেন। যুদ্ধের পর তিনি কয়েকদিন মোহাক্সে তার বাহিনী নিয়ে অবস্থান করেন। তিনি আশা করেছিলেন হাঙ্গেরীয়রা আরও সৈন্য নিয়ে পুনরায় আক্রমণ করবে, কিন্তু কারো না আসায় তিনি বুদা শহরের দিকে অগ্রসর হন এবং প্রায় কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই তা দখল করে নেন। সুলেমান শহরটিতে লুটপাট না করার নির্দেশ দিলেও নানা সূত্রমতে তার সেনাবাহিনী শহরটি লুটপাট করে পুড়িয়ে দেয়। বিজয়ী অটোমান সেনাবাহিনী যুদ্ধের মালামাল নিয়ে কনস্টান্টিনোপলে ফিরে যায়। যুদ্ধের পর হাঙ্গেরীয় অভিযাত্রা এতটাই বিভক্ত আর আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা একই সাথে দুজনকে রাজা নির্বাচিত করে। একজন ছিলেন অস্ট্রিয়ার ফার্দিন্যান্ড দি ফার্স্ট, হোলি রোমান সম্রাট পঞ্চম চার্লসের ভাই। অন্যজন ছিলেন জন জাপোলিয়া। হ্যাবসবার্গদের সমর্থনে ফার্দিন্যান্ড সুযোগ মতো বোহেমিয়ায় হাঙ্গেরি অঞ্চল এবং হাঙ্গেরির উত্তম পশ্চিম অংশ দখল করে নেন। এদিকে জাপোলিয়া সুলতানের কাছে নতি স্বীকার করে নেয় এবং অটোমানদের অধীনস্থ একটি রাষ্ট্র হতে সম্মত হয়, যে কিনা ট্রান্সলভেনিয়ায় তার রাজ্যের সুজেরেন হয়ে ওঠে। মোহাক্সের যুদ্ধ হাঙ্গেরির স্বাধীনতার সমাপ্তি ঘটায়। হাঙ্গেরির সকল অঞ্চল হয় হ্যাবসবার্গ কিংবা তুর্কি আধিপত্যের অধীনে চলে যায়। সুলেমানের জন্য এই বিজয় ইউরোপ আক্রমণের জন্য তার আশানুরূপ কোনো স্প্রিংবোর্ড হিসেবে কাজ করেনি, বরং অটোমান এবং হোলি রোমান সাম্রাজ্যের মধ্যে একটি সীমান্ত ভূমি তৈরি করেছিল, যা পরবর্তীতে হ্যাবসবার্গ অটোমান যুদ্ধে রূপ নেয়। তবে এই যুদ্ধের সবচাইতে উল্লেখযোগ্য বিষয়টি ছিল হাঙ্গেরি এবং জনগণের স্থায়ী নেতিবাচক প্রভাব, যারা আজও যে কোনো দুর্ভাগ্যের মুখোমুখি হলেই বলে মোর ওয়াজ লস্ট অ্যাট মোহাক্স।